আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সো আজকে আমরা প্রথম ক্লাস 8 এর বিজ্ঞান নিয়ে পড়ব। সো অনেকে আমাকে কমেন্টে বলছিল যে বিজ্ঞান ক্লাস বানানোর জন্য। সো তাই আমরা আজকে ক্লাস 8 এর বিজ্ঞান পড়বো। সো আমরা আজকে যে অধ্যায়টা পড়বো ওই অধ্যায়টার নাম হলো রাসায়নিক বিক্রিয়া অষ্টম অধ্যায়। এটা অনেকে অনেক কঠিন মনে করে অধ্যায়টা, আসলে এটা অনেক ইজি একটা অধ্যায় যদি তোমরা একটু ভালো করে বুঝতে পারো। তো এই অধ্যায়টা আমরা শুরু থেকে একদম বেসিক থেকে শুরু করবো যেন তোমাদেরকে অনেক ভালো করে বুঝাতে পারি। তো আমি এখানে একদিক দিয়ে লিখে রেখেছি যে কি কি আসলে এই অধ্যায়ে আমাদের নেম পড়তে হবে। তো প্রথমে আছে প্রতীক, সংকেত, যোজনী, এগুলো একটু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো তুমি যদি আগে আমি তোমার একটা কথা বলি, রসায়নের যে মেইন সব পড়ায় রসায়নের যা আছে সবকিছু গঠিত হইলো এই পর্যায় সারণী। পর্যায় সারণী এটা এটা তোমরা আরো পরবর্তীতে পড়তে পারবা। কিন্তু পর্যায় সারণীর মধ্যে আজ পর্যন্ত মানে বিভিন্ন আমাদের আশেপাশে যা কিছু আছে এই সবগুলোই বিভিন্ন ধরনের মৌল দিয়ে তৈরি। ঠিক আছে, যেমন আমরা যে লবণ খাই ওইটা হলো মৌল না, ওইটা একটা যৌগ, সোডিয়াম ক্লোরাইড। তো ওই লবণটাও কিন্তু বিভিন্ন মৌল দিয়ে তৈরি। তো আমাদের এই সবগুলো মৌল নিয়ে আমাদের পর্যায় সারণী গঠিত। তো ধরো আমি একটা মৌল লিখলাম, এক নাম্বার যে মৌলগুলোর আবার পারমাণবিক সংখ্যা থাকে যেগুলোকে বলা হয় প্রোটন সংখ্যা। ওই প্রোটন সংখ্যা অনুযায়ী মৌলগুলোর নাম হয়। এক নাম্বার হাইড্রোজেন, দুই নাম্বার হিলিয়াম, তিন নাম্বার লিথিয়াম, চার নাম্বার বেরিলিয়াম, এরকম। তো এটা তোমরা আরেকটা অধ্যায়ে পাবা, হয়তো পড়ছো তোমরা। তো এখানে প্রথমেই যে আমাদের প্রতীকটা কি, ধরো আমি এখানে লিখলাম সোডিয়াম, এটা হলো 11 নাম্বার মৌলটা। ওকে, এটা তোমার মুখস্থ রাখতে হবে যে সোডিয়াম 11 নাম্বার। তো আমি যেখানে সোডিয়াম লিখছি, এখন এই সোডিয়াম মানে এটা আসলে তো এটা ইংরেজি নাম না, এটা হলো এটা ল্যাটিন নাম। তো প্রতীক কাকে বলে? প্রতীক হলো কোন মৌলের কোন একটা মৌল, সোডিয়াম ইংরেজি 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 বা ল্যাটিন নামের ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত মানে হলো এটা আসলে তো সোডিয়াম, কিন্তু এখানে এটা কিন্তু মানে এটা তো ল্যাটিন নাম অনুযায়ী সোডিয়াম, কিন্তু এটার আসল নাম হলো নেট্রিয়াম। NaTrIm। কিন্তু আমরা তো এতটা লিখি না। কোন মূলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আসলে প্রতীক বলা হয়। এটা হলো প্রতীক। আশা করি বুঝতে পারছো যদি প্রতীক আসে। আচ্ছা, এবার হলো সংকেত। সংকেত দেখো, প্রতীক হলো কোন একটা মৌল, শুধু একটা মৌলের জন্য প্রতীক হবে যদি একটা মৌল হয়। আর সংকেত হবে কোন একটি যৌগের, কোন একটি মৌল হতে পারে, যৌগ হতে পারে, কোন একটি মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ কোনো একটা মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপকে সাধারণত সংকেত বলা হয়। যদি আমি এখানে লিখি, দেখো N একটি মৌল, Cl একটি মৌল, কিন্তু এই দুইটা মিলে হচ্ছে NaCl। এটার সংক্ষিপ্ত রূপ তো এটাই। তো NaCl এটা হলো একটা মানে লবণের সংকেত। বুঝতে পারছো? তো প্রতীক হলো একটি মৌলের জন্য হবে, আর সংকেত হবে একটি মৌলের জন্য হতে পারে, আবার একটি যৌগের জন্য হতে পারে। ওকে, এরপরে হলো যোজনী। তো যোজনীটা তোমাদেরকে একটু উপরে মানে একটু ইয়া করে বিস্তারিত পড়াতে হবে। আশা করি এই প্রতিকার সংখ্যাটা বুঝতে পারছো। তো যোজনীটা নিয়ে অনেক আমাদের তোমাদের বই আসলে যোজনী সম্পর্কে ভালো মতো ব্যাখ্যা দেওয়া নাই, কিন্তু যোজনী কি এটা বলা আছে, আমি তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই। যোজনী যোজনী তো অনেক আছে, মুখস্থ করো বা যেটাই হোক। তোমাদের যোজনী হলো হাত, বই যেটা বলা আছে যোজনী হলো হাত, মানে হলো একটা মৌলের যোজনী যত, তার সাথে অন্য একটা মৌল ওইটাই যুক্ত হতে পারে। যেমন হাইড্রোজেনের যোজনী হলো 1, হিলিয়ামের যোজনী হলো 2, না সরি হ্যাঁ হিলিয়ামের যোজনী, হিলিয়াম তো নিষ্ক্রিয়, এটা যোজনী হবে না। তো হাইড্রোজেন, তারপর সোডিয়ামের যোজনী হলো 1, ম্যাগনেসিয়ামের যোজনী 2। এখন এগুলো কি হবে তোমরা আর একটু ক্লাস 9 এ বুঝতে পারবা ইলেকট্রন বিন্যাস কি আসলে। সো এগুলোর মৌলগুলোর যোজনী বলতে বোঝায়, যোজনী আসলে যে সংখ্যাটা সেটা হলো যে কোন একটা মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন আছে, অথবা সর্বশেষ কক্ষপথে জয়টা ইলেকট্রন আছে এটি থেকে 8টা হইতে জয়টা ইলেকট্রন প্রয়োজন, সেটাই তার যোজনী। সে 8টা হইতে হইলে গ্রহণ করতে পারবে, যদি 1 থেকে 4টা হয় তাহলে সে আবার ত্যাগও করতে পারে। ধরো তোমার কাছে আমি দিলাম, তোমাকে বললাম আচ্ছা না এটা তোমার, আচ্ছা ব্যাখ্যাই করে দিই। দেখো প্রত্যেকটা মৌলের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হলে ওরা নিষ্ক্রিয় হয়। প্রত্যেকটা মৌলই চাই সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আনতে। সোডিয়ামের ক্ষেত্রে ধরো সোডিয়ামের ইলেকট্রন গুলো কিভাবে থাকে, তোমাদের বইটা দেওয়া আছে। প্রথমে থাকে 2টা, পরে থাকে 8টা, পরে আবার 8টা থাকার কথা, কিন্তু এখানে শুধু 1টা থাকে। ঠিক আছে, তো তোমার এটা তোমরা বই দেখবা, আরেকটা অধ্যায় আছে, বই অধ্যায় দেওয়া আছে। অধ্যায়টা হলো তোমাদের বইয়ে পরমাণু গঠন যে অধ্যায়টা আছে ওই অধ্যায় এটা দেওয়া আছে। তো দেখো সোডিয়ামের ইলেকট্রন 11টা, এটা এভাবে থাকে। তো এখানে তুমি একটা জিনিস দেখো, আবার আরেকটা ধরলাম ম্যাগনেসিয়াম লিখলাম, ম্যাগনেসিয়াম ইলেকট্রন থাকবে এভাবে 2a2।
সো এইভাবে যত বাড়বে, এক শুধু যদি হাইড্রোজেনের কথা চিন্তা করো, হাইড্রোজেনের তো পারমাণবিক সংখ্যা 1, তাহলে রিয়েল শুধু এইভাবে থাকবে। ঠিক আছে, তারপর তুমি এইভাবে যত যাবা, এখানে আবার 2 না, যখন 8টা হবে তখন আবার প্রথম থেকে শুরু হবে। ঠিক আছে, সো এইভাবে এটা বাড়ে। সো এখন তুমি এখান থেকে যোজনী কিভাবে বুঝবা? তোমার প্রথম কথা পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতে হবে, পরমাণু গঠন এই অধ্যায় থেকে মুখস্থ করবা। এরপর এখানে দেখো এটার যদি এটা সর্বশেষ কত 1 আছে না, সো তুমি যদি এই 1 বাদ দিয়ে দাও তাহলে কিন্তু এর সর্বশেষ কি হবে 8 হয়ে যাবে। তো তোমার মেইন লক্ষ্য থাকবে মৌলের সর্বশেষে 8 বানাতে হবে। তো 8 বানাতে হলে তুমি জয়টা বাদ দিবা বা জয়টা গ্রহণ করবা। এখানে যদি তাহলে এখানে দেখো এই 8 না, এই তুমি যদি 1 বাদ দিয়ে দাও তাহলে 8 হয়ে গেছে না, তার মানে এই জন্য সোডিয়ামের জন্য হলো 1। তারপরে তুমি এখানে দেখো এখানে 8 আছে, এখানে 2, তুমি এই 2 যদি বাদ দাও তাহলে এর সর্বশেষে 8 হয়ে গেছে, তার মানে ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2টা, তুমি 2 বাদ দিছো। এখন তুমি যদি ক্লোরিনের চিন্তা করো তাহলে এটা থাকবে এইভাবে 2 8 7। এখন তুমি দেখো তুমি এখান থেকে 7 বাদ দেওয়া তোমার বেশি ভালো হবে না, 1 যোগ করলে তো 8 হয়ে যেতেছে, তোমার 8 বানাতে হবে। তো তুমি এখানে সাথে সাথে শুধু 1 যোগ করলে তোমার এখানে 8 হবে। তোমার মেইন লক্ষ্য সর্বশেষে 8 বানাতে হবে, যোগ করে বিয়োগ করে যাইছে তাই। তো সর্বশেষে যদি আমি একটা 1 যোগ করি তাহলে এটা 8 হবে, এই কারণে ক্লোরিনের যোজনী হলো 1। বুঝতে পারছো? সো এইভাবে তুমি অনেক ইজিলি বুঝতে পারবে, আর ক্লাস 9 এ উঠে তুমি এর আরো বিস্তারিত অনেক কিছু জানবা। তো এটা হলো তোমার এখনের মানে এই বিষয়টা, তো ক্লোরিনের যোজনী। তো এখানে আশা করি তোমরা যোজনী বুঝতে পারছো। এখন তোমাদের বইয়ে কিছু যোজনী দেওয়া আছে, ওইগুলো আবার মুখস্থ করতে হবে। ওগুলো মুখস্থ করার আমি একটা টেকনিক দিয়ে দিতেছি। তোমরা বই অনেক ইজিলি দেওয়া আছে যে যোজনী 1, যোজনী 1 কাদের কাদের যোজনী 1 দেখো, ক্লোরিনের 1, ক্লোরিনের 1, ব্রোমিনের 1, আয়োডিনের 1, হাইড্রোজেনের 1। ওকে, সো এটা তুমি মুখস্থ করো, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এটা অনেক ইজিলি মুখস্থ করতে পারবা। যোজনী 2 কাদের, 2 হবে অক্সিজেনের, সালফারের আর হলো কার্বনের। এটা তোমার এই চারটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এটা তোমরা অনেক ভালো করে মুখস্থ করে ফেলবা। আবার যোজনী 3 কাদের হবে নাইট্রোজেনের, ফসফরাসের, অ্যালুমিনিয়ামের, আয়রনের, গোল্ডের। ঠিক আছে, যোজনী 2 এর আরো কিছু মৌল দেওয়া আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে আয়রন, কপার, জিঙ্ক। এগুলা এত ইম্পর্টেন্ট না, এগুলা তোমাদের আসতে পারে, এগুলো ইয়ে করে নেবা। তো তোমরা এই চারটা তোমাদের বইয়ে আছে, কত বেশি 77 পৃষ্ঠার চারটা, এটা মুখস্থ করবা। সবার যেটা বেশি প্রবলেম হয় ওইটা হলো যৌগমূলক যোজনীটা। তোমরা মুখস্থ করবা, কারণ এটা তোমাদের পরবর্তী যৌগ বানানোর জন্য যোজনী অনেক গুরুত্বপূর্ণ। সো তোমরা যৌগমূলকটা কিভাবে করবা, সো যৌগমূলকের যোজনী 1 2 3 এটা তোমরা কিভাবে মনে রাখবে, এখানে তোমাদের পুরোপুরি একদম ইজিলি দেওয়া আছে। দেখো অ্যামোনিয়াম NH4, অ্যামোনিয়াম, তারপর OH হাইড্রোক্সাইড, তারপর NO2, তারপর হলো HCO, এগুলা হলো যোজনী 1। তারপরে যোজনী 2CO3 2-, তারপরে আছে হলো SO3 2-, আর হলো SO4 2-। এটা হলো যোজনী 2। আর যোজনী 3 শুধু ফসফেট PO4 3-। সো এখানে তুমি এই কয়েকটা মুখস্থ করলে এটা করতে পারবে। এই পদ্ধতি তোমার মুখস্থ রাখতে হবে, কারণ এখানে তোমার এমসিকিউ আসবে কার যোজনী কত। তো তুমি এগুলো তোমার এগুলো মুখস্থ করতেই হবে, এগুলো বাড়ি কাজ নিয়ে নাও। সো এগুলো মুখস্থ করবা, তাহলে এগুলো যদি মুখস্থ করতে পারো তারপরে আমরা পরবর্তী যৌগ লেখা নিয়মিত লিখাবো। ধরো তুমি এগুলো মুখস্থ করছো, এগুলো তোমার মুখস্থ করতে হবে, কারণ এগুলো যদি না করো এরপরের পড়াগুলো তুমি আর পারবা না। সো এখন যৌগ কেন গঠিত হয়, এটা হলো প্রথম প্রশ্ন। যৌগ হলো দেখো আমাদের আশেপাশে যা কিছু আছে এই সবগুলোই কোনো না কোনো যৌগ দিয়ে তৈরি। ওকে, প্রত্যেকটা কিছু সবকিছুরই একটা সংকেত আছে রাসায়নিক ভাবে। সো এখন যৌগ প্রথমে তো সাধারণভাবে সবকিছু মৌল হিসেবে থাকে। তো এই যে এরকম এগুলো বিভিন্ন জিনিস বানানোর জন্য, প্লাস্টিক বানানোর জন্য, এই যে কাঠ চেয়ার, এগুলো তো প্রাকৃতিক ভাবে। কিন্তু অন্যান্য যে প্লাস্টিক আমরা যেগুলো মানুষরা বানায় ওইগুলো বানানো কিন্তু যৌগ লাগে। যৌগ ওইগুলো বানানোর জন্য বিভিন্ন যৌগকে পরস্পরের সাথে যুক্ত করতে হয়। এটা তো আমরা বাস্তবে করি, কিন্তু অঙ্কের মাধ্যমে তুমি যখন এরকম যৌগ বানাবা তখন তোমার কিছু নিয়ম ফলো করতে হবে। ধরো তোমাকে একটা প্রশ্নে বলা হলো ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন দিয়ে একটি যৌগ বানাও। হ্যাঁ, ধরো ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন দিয়ে যৌগ বানাও। তো প্রথম তুমি যদি জানো যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, তুমি যদি পরমাণু অধ্যায় থেকে এটা মুখস্থ করে থাকো তাহলে তুমি এটার থেকে এটার যোজনী প্রথমে তোমার বের করতে হবে। কিভাবে বের করবো, তুমি জানো 12, তাহলে তুমি কিভাবে যাবা, প্রথমে যাবা 2 দিয়া, পরে যাবা 8 দিয়া। ঠিক আছে, তোমার এখন কত হয়ে গেছে 10 হয়ে গেছে, তাহলে পরে তো তুমি আর 8 দিতে পারবে না, পরে তোমার আর 2 দিতে হবে। পরে যদি 8 আরো বেশি থাকতো তাহলে 8 দিতাম। তো এখানে শেষে কত হয়েছে 2 হয়েছে। তো এখন 2 হয়েছে, তোমার তো মেইন লক্ষ্য হলো যোজনী বের করা। যোজনী বের করতে হলে তোমার কি করতে হবে, সর্বশেষে 8 বানাতে হবে। তাহলে তুমি দেখো শেষে 2 বিয়োগ 2 দিলে 8 হয়ে গেছে, তার মানে ম্যাগনেসিয়ামের যোজনী কত 2। ওকে, ম্যাগনেসিয়ামের যোজনী পাই গেলাম 2। এবার ক্লোরিনের যোজনীটা সেম পদ্ধতিতে আমরা বের করব। ক্লোরিন
ঠিক আছে। ক্লোরিন তোমার যদি মুখস্থ থাকে এটা 17, তাহলে তুমি কিভাবে করবা, প্রথমে 2 দাও, পরে 8 দাও, কত হইছে 10 হইছে, ঠিক আছে। আর আছে 7টা, 8 মিলে তো 8 হয়ে যাবে। এখন তোমার সর্বশেষে বানাতে হবে 8টা, তোমার কাছে 7টা আছে, তুমি 7টা বিয়োগ না করে একটা যোগ করে দাও, এটা তোমার জন্য ইজি। একটা যোগ করে দিলে 8 হবে। তুমি যদি এক যোগ করতেছো তার মানে ক্লোরিনের যোজন হলো 1। ওকে, তো এটা তুমি ক্লোরিনের যোজন পাই গেছো। এখন তোমাদের যে নিয়ম, তোমাদের বই যে যৌগ লেখার নিয়ম আছে, ওইটা হলো প্রথম তো যৌগগুলা বসাবা, MgCl যৌগগুলো বসাইছো, ঠিক আছে। এরপর প্রথমটার যোজনী লিখবা দ্বিতীয়টার সাথে, দ্বিতীয়টার যোজনী লিখবা প্রথমটার সাথে। আশা করি বুঝতে পারছো, এটা একদম ইজি একটা বিষয়। প্রথমটার যোজনী বসবে দ্বিতীয়টার সাথে, দ্বিতীয়টার যোজনী বসবে প্রথমটার সাথে। তার মানে ম্যাগনেসিয়ামের যোজনী 2, এখানে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিনের সাথে 2 বসবে, আর ক্লোরিনের যোজনী 1, এখানে 1 বসবে। যেহেতু 1 লিখতে হয় না, তাই এটা দুটো যোগ হবে MgCl। অনেক ইজি। যোজনী কিন্তু মুখস্থ করবে না, কারণ পারমাণবিক সংখ্যাটা মুখস্থ করো, হাইড্রোজেন হিলিয়াম কোনটা কত নাম্বার, তাহলে তুমি এইভাবে বের করতে পারবা কার যোজনী কত, ঠিক আছে। তো এটা হলো যৌগ লেখা নিয়ম। এরপর আমরা তো কিছু যৌগমূলক পড়ছিলাম। যৌগমূলক যে ওই যে বই যে বিষয় দেখলাম, যৌগমূলক কি আসলে, যৌগমূলকের সংজ্ঞাটা যদি আমি বলি, দেখো এখানে ম্যাগনেসিয়াম এর শুধু একটা মৌল, এর যোজনী 2। হ্যাঁ, ক্লোরিন একটা মৌল, এর যোজনী 2। কিন্তু যৌগমূলক হলো কয়েকটা মৌল একত্রিত হয়ে একটা মৌলের মতো আচরণ করবে। এখানে যেমন ম্যাগনেসিয়াম কি একটা মৌলের মতো আচরণ করতেছে না, একটা মৌলই তো, এটা একটা মৌলের এর একটা যোজনী আছে, একটা আলাদাভাবে নির্দিষ্ট মৌল। কিন্তু এখন এটা তো কোনো নির্দিষ্ট মৌল না, এটা মৌল না, এর কোনো যোজনী এখানে দেখা যাচ্ছে না। কিন্তু অনেকগুলো মৌল আছে, যেমন ধরো PO4, এখানে 2টা মৌল আছে, এটা কিন্তু একটা যৌগ হওয়ার কথা, কিন্তু এখানে 2টা মৌল হইয়া এরা একটা আয়নের মতো কাজ করে, মানে এদের নির্দিষ্ট একটা যোজনীয় আছে, ঠিক আছে। এর কি নির্দিষ্ট একটা যোজনীয় আছে, মানে এরা আয়নের মতো কাজ করে, আবার এদের যোজনীয় আছে। এই কারণে এক বা একাধিক মৌল একত্রিত হয়ে যদি আয়নের মতো কাজ করে এবং তাদের যোজনী থাকে, তখন তাদেরকে যৌগমূলক বলে। ওকে, তাদেরকে যৌগমূলক বলে। এখন আমরা দেখবো যে যৌগমূলক দিয়ে কিভাবে ইয়ে করতে হয়, মানে কিভাবে তুমি একটা মৌল বানাতে পারবা। তো ধরো তোমাকে এখন বললো ক্যালসিয়াম মানে Ca এবং ফসফেট PO4, এই দুইটা দিয়ে একটা যৌগ বানাবো। তো আমরা এখন এই দুইটা দিয়ে যৌগ বানাবো। তো তুমি যদি ক্যালসিয়াম আর ফসফেট দিয়ে দুইটা প্রথম তোমার যোজনী বের করতে হবে। ক্যালসিয়ামের হলো 20, মানে পারমাণবিক সংখ্যা ক্যালসিয়ামের 20। তো এটা থেকে তুমি যদি বের করতে চাও, তো প্রথমে হবে 2, তারপরে 8, তারপরে 8, মোট কত হয়ে গেছে 2, 8, 8, 8 2 16, 18, আরো কত লাগবে, আরো 2, ঠিক আছে। তো আবার 2 দিলা, সর্বশেষে 2 দিছো। এখন তোমার সর্বশেষে 8 বানাতে হবে। 8 বানাতে হলে তুমি কি করবে, শেষে 2 বিয়োগ করে দাও, তার মানে তোমার ক্যালসিয়ামের যোজনী হলো 2, ক্যালসিয়ামের যোজনী পেয়ে গেছো। এখন PO4 এর যোজনী তুমি কোথা থেকে আনবা, PO4 এর যোজনী প্রথম কথা তুমি মুখস্থ করবা, এটার বাইরে করার টেকনিক আছে, কিন্তু ওইটা বাইরে করতে তোমার সময় বেশি লাগবে, এটা তোমার জানার দরকার নাই, তুমি শুধু এটা মুখস্থ করে ফেলো। আর এটা যদি বের করতে চাও, তাহলে আবার অন্যরকম আরো অনেক বিষয়, অন্য বিষয়ের ভিতরে করতে হবে। PO4 এর যোজনী হলো 3, এটা হলো তোমার মুখস্থ, এটা তুমি আসলে মুখস্থ করতে। এখন তুমি কিভাবে করবা, দেখো ক্যালসিয়াম লেখো আর PO4 লেখা। যেহেতু PO4 একটা যৌগ, মানে এটা তো নির্দিষ্ট শুধু একটা মৌল হিসেবে কাজ করতেছে। ক্যালসিয়ামের যোজনী এটা হলো 2, এটা PO4 এর সাথে বসবে, আর PO4 এর যোজনী 3, এটা ক্যালসিয়ামের সাথে বসবে। কিন্তু তুমি যেখানে O2টা বসে, এখানে মনে হচ্ছে PO42, O42 হয়ে গেছে, ঠিক আছে। এই কারণে কিন্তু এটা তো পুরো একটা মৌল, এই কারণে তোমার এটা এখানে ব্রেকেট দিতে হবে। ব্রেকেট দিয়ে এটা বুঝাই দিতে হবে যে এটা আসলে শুধু নির্দিষ্ট একটা মৌল। সুতরাং ক্যালসিয়াম আর PO4 এর যোজন, এটার যৌগটা হলো Ca3PO4। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা আমরা যদি আরেকটা নেই, ধরো আমরা নিলাম কার্বনেট। ধরো এখানে আমরা ক্যালসিয়াম নিলাম আর এখানে কার্বনেট নিলাম। তো ক্যালসিয়ামের যোজনী 2, এখানে নিয়ম নাম্বার রুল নাম্বার 1 তো তোমরা বুঝতেই পারছো যে প্রত্যেক একটা যোজনী আরেকটার সাথে লিখতে হবে। এবার কার্বনেটের যোজনী হলো 2, বলছি তোমাদের মুখস্থ করতে হবে। তো কার্বনেটের যোজনী 2, এখন তুমি কি করবে, দেখো Ca আর হলো CO3। তো কার্বনেটের যোজনী 2, এটা ক্যালসিয়ামের সাথে বসবে, ক্যালসিয়ামের যোজনী 2, এটা কার্বনেটের সাথে বসবে। ওকে, এইভাবে। হ্যাঁ, এখন ব্র্যাকেট দিয়ে বসাতে হবে, কারণ পুরোটাতে একটা যোগ। এখন তুমি দেখো দুই জায়গায় 2 আছে, যখন এরকম কাটাকাটি মানে 2 সেম থাকে, তখন তুমি এটা পুরোটা বাদ দিয়ে দিতে পারবে। তাহলে এখানে শুধু থাকবে CaCO3, তার মানে ক্যালসিয়াম কার্বনেট। ওকে, সো এখানে তোমার যদি এরকম মিল থাকে, তাহলে তুমি বাদ দিতে পারবে। আবার এটা হলো 2 নাম্বার নিয়ম। রুল নাম্বার 3 কি জানো, ধরো আমরা এরকম একটা যৌগ নিলাম যেটার যোজনী 4, ধরো এখানে 4 থাকবে। এখন যদি
এখানে যদি এরকম 4 থাকতো তাহলে তুমি এটা আবার কাটাকাটি করতে পারতো, এটারে 2 দিয়ে 2 কাটো আর এটারে 1 দিয়ে কাটো, এটারে 2 দিয়ে কাটো, তাহলে এখানে হবে CA আর CO3, মানে তুমি এটা কাটাকাটিও করতে পারবে যদি এরকম জোড় সংখ্যা থাকে। সো আশা করি তোমরা সংকেত, যোজনী, প্রতীক এবং যৌগ লেখার নিয়ম বুঝতে পারছো। এবার আমরা পড়ব রাসায়নিক সমীকরণ। তো এখন আমরা পড়ব রাসায়নিক সমীকরণ। তো রাসায়নিক সমীকরণের সংজ্ঞা তোমাদের বই দেওয়া নাই, শুধু এটা বলা আছে রাসায়নিক সমীকরণ, মানে রাসায়নিক সমীকরণ সম্পর্কে বলা আছে, কিন্তু এই সংজ্ঞা দেওয়া নাই। তো রাসায়নিক সমীকরণ হলো কয়েকটি যৌগ, কয়েকটি মৌল, কয়েকটি মৌল একত্রিত হয়ে একটি যৌগ তৈরি করবে। তোমাদের বোঝার জন্য একটি যৌগ তৈরি করবে, এটাই হলো রাসায়নিক সমীকরণ। তো এটা তোমাদের বোঝার জন্য আমি লিখলাম। তো এখন তুমি দেখো, এই ধরো আমাদের যে খাবার লবণ সেটা হলো সোডিয়াম আর ক্লোরিন, এরা দুইজন যুক্ত হয়ে সাধারণত আমাদের খাবার লবণটা তৈরি করে। এখানে তুমি যখন যৌগ লিখবে তখনও কিন্তু ওই যে তোমার যৌগ লেখার নিয়ম অনুযায়ী তোমার যেগুলো পড়াইতে, সোডিয়ামে যোজনী 1, ক্লোরিনে যোজনী 1 লেখার দরকার নাই, তাই শুধু এটা যৌগ হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সো এটা দেখো, এটা হলো একটা রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, এটা হলো একটা রাসায়নিক সমীকরণ। আমরা যদি এরকম আরো লিখতে পারি, তোমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হলো সালফার যোগ অক্সিজেন ইকুয়াল টু সালফার ডাইঅক্সাইড। ওকে, সো এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, সরি ডাইঅক্সাইড হবে। ওকে, সো এগুলো হলো তোমাদের রাসায়নিক সমীকরণ। এখন এখানে আবার প্রত্যেকটা আলাদা আলাদা পরিচয় আছে, এগুলো তো নাম জানো, কিন্তু এরা দুইজন বিক্রিয়া করে এটা উৎপাদন করতেছে, তাই না? যেটা উৎপাদন হইতেছে সেটা হলো উৎপাদ, মনে রাখতে হবে, যেটা উৎপাদন হইতেছে সেটা হলো উৎপাদ, আর যেটা বিক্রিয়া করতেছে সেগুলো হলো বিক্রিয়ক। তাহলে তোমার যদি একটা রাসায়নিক বিক্রিয়া দিয়ে বলে যে উক্ত বিক্রিয়া, যদি এখানে বলে যে এই বিক্রিয়াটা দিয়ে বলে যে উক্ত বিক্রিয়া বিক্রিয়ক কয়টা, তাহলে এখানে কে বিক্রিয়া করতেছে, এ বিক্রিয়া করতেছে, এ বিক্রিয়া করতেছে, তার মানে বিক্রিয়ক দুইটা। উৎপাদ কোনটি? উৎপাদ হলো SO2। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এটা হলো রাসায়নিক সমীকরণের বেসিক ধারণা। এরপরে রাসায়নিক সমীকরণের আসলে রাসায়নিক সমীকরণটা তোমরা কিভাবে লিখবা তা বুঝাইছে। এটার মধ্যে আসলে এত কঠিন কিছু নাই, তোমাদের আমি বুঝাই দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথম তো দুইটা মৌল দিবে, ওইগুলো এইভাবে প্লাস দিয়ে লিখবা, তারপরে এইভাবে সমান চিহ্ন দিবা, সমান চিহ্ন মানে এই তীর চিহ্ন দিবা, তারপরে এখানে তোমার যৌগ লিখতে হবে, যৌগ তুমি তোমার অনুযায়ী লিখবা, যোজনী অনুযায়ী, এর যোজনী এর সাথে বসাবা, এর জন্য এর সাথে বসাবা, 3টা নিয়ম দিয়ে দিচ্ছি, ওই নিয়ম অনুযায়ী তুমি যে কোনো মৌল, তোমাকে যে কোনো মৌলই দেখ ওই নিয়ম অনুযায়ী তুমি বসাই দিবা। আর যোজনী কিভাবে বের করবা তা দেখাইছি। তো আমাদের রাসায়নিক সমীকরণের শেষ। তো রাসায়নিক সমীকরণের আরেকটা ভাগ আছে, মানে আরেকটা অংশ আছে, সেটা হলো সমতাকরণ। তো তোমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হলো H2 প্লাস O2 ইকুয়াল টু, আচ্ছা ধরো তোমার এইটুকু দেওয়া, এখন বলতেছে এটা পূরণ করে সমাধান করো। এটা তো আমি পড়াইছি কিভাবে তোমরা যোগ লিখবা। প্রথমে তুমি H রাখো আর O লেখো। এখন তোমার জানতে হবে কার যোজনী কত, H লিখছে O লিখছে, এখন তোমার যোজনী জানতে হবে, তাহলে যদি তুমি যোগটা বানাতে পারবা। তো তুমি যদি O হলো 8 নাম্বার, মানে পারমাণবিক সংখ্যা 8, তো ও যদি তুমি ইয়ে করো, তো প্রথমে 2 হবে, পরে 8 হতে হলে 8 6 দিতে হবে। এখন তুমি একটা জিনিস ভাবো তো, এর 6টা আছে, সর্বশেষ আমার 8টা বানাতে হবে, 6টা বাদ না দিয়ে তো তুমি 2টা যোগ করলে 8 হয়ে যায়, তার মানে ওর যোজনী কত? 2। ওর যোজনী তুমি 2 পাইছো, হাইড্রোজেনের যোজনী শুধু 1 হাইড্রোজেনের যোজনী না, সরি পারমাণবিক সংখ্যা 1, তাহলে 1 এর সাথে তোমার এই প্রথমটাতে 2 হতে হয়, তাহলে হাইড্রোজেনের সাথে তুমি 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে, বা 1 বিয়োগ করো, যেটাই করো, হাইড্রোজেনের যোজনী পাইছো 1। তাহলে এখন তুমি কও হাইড্রোজেন যোজনী বসবে ওর সাথে, আর ওর যোজনী যদি তো এটা বসবে হাইড্রোজেনের সাথে, ও লেখা দরকার নাই, তার মানে H2 + O2 = H2O। শেষ। অনেক ইজিলি তোমরা এইভাবে যৌগ বানাতে পারবা। ধরো যৌগ বানিয়ে ফেলছো, এখন তুমি কি করবে? এখন তোমার সমতাকরণ মানে কি জানো, এদিকে যা আছে আর এদিকে যা আছে দুটোটা সমান হবে, এদিকে যেটা অক্সিজেন আছে ওইদিকেও এটা অক্সিজেন থাকতে হবে, যেটা হাইড্রোজেন আছে ওইদিকেও এটা হাইড্রোজেন থাকতে হবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমার মানে এসএসসি তে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা তুমি কি করবা? প্রথমে তুমি লক্ষ্য করবা শুরুতে যেটা আছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। আলাদা চলে যাবা অপর পারে, এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা, মিলে গেছে, শেষ। তারপরে এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে 1টা, এখানে অক্সিজেন দেখো কয়টা? 2টা, তার মানে এখন মিলতেছে না। সো এখানে কি করতে হবে? মিলাতে হবে।
এখানে যেহেতু দুইটা আছে, তুমি এখানে অন্য কিছু না ভেবে এটারে 2 বানাবে যে কোনো ভাবে। এটারে 2 বানানোর জন্য আমি এখানে 2 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো আমার অক্সিজেন এখন 2টা হয়ে গেছে, অক্সিজেন মিলে গেছে, কিন্তু হাইড্রোজেন আবার কয়টা হয়ে গেছে? 4টা। ঠিক আছে না? সো আমার এদিকে কয়টা লাগবে? 4টা লাগবে। এখন তুমি আর কোনো কিছু দেখবা না, তোমার এখন অন্যটা পরিবর্তন হয়ে যায়, কিন্তু হাইড্রোজেন 4টা বানাতে হবে। সো এখানে যেহেতু 4টা আছে, এখানে 2টা আছে, দেখো এখানে শুধু আর 2 গুণ করবে, শেষ, 4টা হয়ে গেছে। মানে তোমার যখন যেটা মিলাতে হবে ওই অন্যগুলো পরিবর্তন হয়ে যাবে, যতবারই চেঞ্জ করো অন্যগুলো পরিবর্তন হয়ে যায়, তুমি এটা মিলাবা। ঠিক আছে? সো এইভাবে তুমি ইয়া করবা, রাসায়নিক সমীকরণ করবা। আর তুমি যদি সমতাকরণ করো, এখন দেখো সবগুলো সমান, এখন তুমি যদি সমতাকরণ করো তাহলে তুমি এটা আবার এইভাবে লিখতে পারবা, সমান সমান চিহ্ন দিয়ে, কারণ এটা এখন সমান। তো আশা করি তোমরা সমতাকরণটা বুঝতে পারছো। তো সমীকরণের অনেক ইজি ভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো এবার আমরা করব বিভিন্ন বিক্রিয়া সম্পর্কে। বিভিন্ন বিক্রিয়া সম্পর্কে তোমার বইয়ে অনেকগুলো দেওয়া আছে, আজকের ক্লাসে আমরা বেশি পড়বো না, মাত্র প্রথম দুইটা পড়বো। তো প্রথম যে বিক্রিয়াটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা হলো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া মানে তুমি শব্দটা দেখে বুঝতে পারতেছো, সংযোজন মানে কি? যুক্ত হওয়া। ওকে, সংযোজন মানে যুক্ত হওয়া। সো যে বিক্রিয়ায় দুটি মৌল যুক্ত হবে, দুটি মৌল যেমন সোডিয়াম আর ক্লোরিন, যে বিক্রিয়ায় দুটি মৌল যুক্ত হয়ে নতুন একটি মৌল বা যৌগ, নতুন একটি যৌগ তৈরি করবে তাকে সংযোজন বিক্রিয়া বলে। একদম ইজি। পরীক্ষা উদ্দীপক এটা থাকবে, বলবে এটা কি বিক্রিয়া, লিখে আসবে সংযোজন বিক্রিয়া। কেন? কারণ যে আমরা জানি সংযোজন বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় দুটি মৌল যুক্ত হয়ে নতুন একটি মৌল তৈরি করবে। এখানে সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপাদন করছে, তাই এটা একটা সংযোজন বিক্রিয়া। শেষ। এরপরে কি আছে? ধরো এটারে আবার বিপরীতটা 2 নাম্বারটা কি? বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া, এটা তো আরো বেশি ইজি। একটা কি বিয়োজন বিক্রিয়া মানে কি? বিভক্ত হয়ে যাবে। যে বিক্রিয়ার মধ্যে একটি বিভক্ত হয়ে দুই বা তিনটি মৌল তৈরি করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। যেমন কি ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটাকে তুমি যদি ভাঙো তাহলে তুমি পাবা ক্যালসিয়াম অক্সাইড আর CO2। তো এটা একটা বিয়োজন বিক্রিয়া। কেন? কারণ যে বিক্রিয়ার মধ্যে উদ্দীপকটা দেওয়া থাকবে তুমি এটা বলবে এটা বিয়োজন বিক্রিয়া। কেন? কারণ যে বিক্রিয়ার মধ্যে একটি যৌগ ভেঙে এক বা কিছু মৌল তৈরি করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। এখানে ক্যালসিয়াম কার্বনেট বিভক্ত হয়ে কি হয়েছে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপাদন করছে, তাই এটি একটি বিয়োজন বিক্রিয়া। ওকে, সো অনেক ইজি। তো এরকম আরো অনেকগুলো বিক্রিয়া আছে, নেক্সট ক্লাসে আমরা এই সবগুলো বিক্রিয়া নিয়ে পড়বো, আর এরপরের ক্লাসে আমরা ফুল গাইড শেষ করবো। সো আশা করি ভালো লাগছে, যেগুলো আছে ওই সবগুলো পড়া যদি তোমরা আগে শেষ করতে পারো তাহলে নেক্সট ক্লাস তোমাদের জন্য অনেক ইজি হবে। সো এটা তোমাদের বাড়িতে থাকলে যৌগ, প্রতীক, সংকেত এই সবগুলো মুখস্থ করবা। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।